ইতিহাস বিষয়টা কিন্তু বোরিং নয়। আমরা যদি সেটাকে ভালো করে বুঝে নিতে পারি, প্রত্যেকটা কনসেপ্টকে যদি ভালো করে বুঝে নিতে পারি, তাহলে কিন্তু খুবই ইন্টারেস্টিং। এবং যদি আমরা গল্পের মতো দেখি যে কি ঘটনা একটার পর একটা হয়েছে, সেই যদি ঘটনার ক্রমে আমরা যদি গল্পের মতো বিষয়টাকে দেখি, তাহলে কিন্তু এটা একটা ওই পুরোনো দিনের গল্প, এটা কিন্তু কোনো বোরিং বিষয় নয়। তাহলে ইতিহাসটাকে আমাদের কনসেপ্টগুলোকে ভালো করে বুঝতে হবে গল্পের ছলে, গল্পের মতো করে, তাহলে কিন্তু এটা খুবই ইন্টারেস্টিং হয়ে উঠবে। তো আমরা সেইভাবেই বোঝার চেষ্টা করবো এখানে। হ্যালো বন্ধুরা, আমি অর্ঘ অ্যান্ড ওয়েলকাম টু অর্ঘ অ্যান্ড সৌমস ক্লাসেস, দ্য হার্ট অফ লার্নিং। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 6 ইতিহাসের তৃতীয় চ্যাপ্টার, ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, এই চ্যাপ্টারটা। তো চলো শুরু করা যাক। তো তোমাদের মধ্যে যাদের এই চ্যাপ্টারটা এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি বা ভালো করে বুঝতে পারোনি, আমি আশা রাখছি এই ভিডিওটা দেখার পর তাদের এই চ্যাপ্টারটা আর কোনো সমস্যা থাকবে না, একদম খুব ভালোভাবে তোমরা বুঝে যাবে। তো তোমরা ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখো। আমি এই চ্যাপ্টারের প্রত্যেকটা কনসেপ্ট খুব ছবির মাধ্যমে একদম খুব সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো মনোযোগ দিয়ে দেখো, আশা করছি এই চ্যাপ্টারটা তোমাদের খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। আর সামনেই পরীক্ষা আসছে, এই চ্যাপ্টার থেকে অনেক কোয়েশ্চেন থাকবে। তো আশা করছি এই ভিডিওটা দেখলে তোমাদের সমস্ত কোয়েশ্চেন তোমরা খুব সহজেই অ্যান্সার দিতে পারবে। তো চলো শুরু করা যাক। তো চ্যাপ্টারটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। সময়টা হচ্ছে খ্রিস্টপূর্ব, আনুমানিক খ্রিস্টপূর্ব 7000 থেকে 1500 অব্দ। খ্রিস্টপূর্ব 7000 থেকে 1500 অব্দ, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 7000 বছর আগে থেকে 1500 বছর আগে পর্যন্ত এই সময়ের বিভিন্ন বিষয়বস্তু আমরা এখানে আলোচনা করব। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন বিষয়বস্তু আমরা আলোচনা করব। ওকে, চলো শুরু করা যাক। ওকে, তো এর আগের চ্যাপ্টারে আমরা দেখেছি যে কিভাবে মানুষ একদম সেই বন্য অবস্থা থেকে, আদিম অবস্থা থেকে ধীরে 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 উন্নত হতে থাকে এবং আস্তে আস্তে মানুষ বিভিন্ন কিছু আবিষ্কার করে। প্রথমে আগুনের আবিষ্কার করে, তারপর মানুষ আস্তে আস্তে উন্নত হয়, তারা জোটবদ্ধভাবে থাকা শুরু করে, পশুপালন শেখে, চাষবাস করতে শেখে, কৃষিকাজ শেখে। তো এই অবধি আমরা আগের চ্যাপ্টারে পড়েছি। তো আমরা এটা দেখেছি যে কৃষিকাজ শেখার পর মানুষের জীবনে একটা বড় পরিবর্তন আসে। আমরা দেখেছি কৃষিকাজ মানুষের জীবনের অনেক পরিবর্তন নিয়ে আসে। এইবার যখন কৃষিকাজ মানুষ শিখে যায়, এবার কৃষিকাজের জন্য জমির প্রয়োজন, চাষবাসের জন্য জমির প্রয়োজন, তাই তো? চাষবাস করতে গেলে তো জমি লাগবে, জমির প্রয়োজন। এবার মানুষেরা যে যেমন পারে বিভিন্ন বন জঙ্গল কেটে, বন জঙ্গল পরিষ্কার করে, সাফ করে তারা জমি তৈরি করে নেয় এবং সেখানে তারা চাষবাস করে। এবার যার যত জমি, সে তত ভালো চাষবাস করতে পারবে, তার কাছে তত বেশি ফসল। এর ফলে কি হয়, মানুষের মধ্যে জমির একটা লড়াই বেঁধে যায়, জমি দখল করা নিয়ে একটা লড়াই বেঁধে যায়। তো এই একটা সমস্যা দেখা দেয়। আবার দেখো, মানুষ জোটবদ্ধভাবে থাকতো, আদি মানুষরা ধীরে 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 জোটবদ্ধভাবে থাকা শুরু করে। তো জোটবদ্ধভাবে থাকার ফলে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের চিন্তাভাবনা, বিভিন্ন রকমের মতামত থাকতো এবং মতের অমিল দেখা দিত। এক একটা মানুষের এক এক রকমের চিন্তাভাবনা, এক এক রকমের মতামত থাকতো, ফলে তাদের মধ্যে বিভিন্ন রকমের মতের অমিল দেখা দিত। তো এরকম বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল। এক তো জমির লড়াই, কে কোন জমি নেবে সেই নিয়ে লড়াই, আর দুই হচ্ছে বিভিন্ন মানুষদের মধ্যে মতের অমিল, এক একটা মানুষের এক এক রকমের মতামত। এইবার এই সমস্যাগুলো মেটানো দরকার ছিল। একই জায়গায় থাকতে গেলে এইসব সমস্যা থাকলে তো অসুবিধা, তো এইসব সমস্যা মেটানো দরকার ছিল। এইবার সমস্যা মেটানোর জন্য তারা ঠিক করে যে সবাই একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলবে, সবাই একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলবে, কেউ সেই নিয়মের বাইরে যাবে না। এইভাবে সেই সমাজ ব্যবস্থায় তৈরি হয়, সেই মানুষের মধ্যে তৈরি হয় নিয়ম, তারা নিয়ম মেনে চলা শুরু করে
এবং শুরু হয় নিয়মের শাসন। শুরু হয় নিয়মের শাসন। কি শুরু হয়? নিয়মের শাসন। তো নিয়মের শাসন কি দেখো, আদিম মানুষের সভ্যতার উন্নতির সাথে সাথে তাদের মধ্যে অনেক অনেক সময় মতের অমিল দেখা দেয়। মতের অমিল মানে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা, বিভিন্ন রকমের মতামত, এগুলো তো থাকবেই। একই জায়গায় যদি থাকে সবারই মতামত তো একই থাকবে না, এক একজনের এক এক রকমের মতামত, এক এক রকমের চিন্তা ভাবনা হবে। তো সেইটাই সমস্যা দেখা দিয়েছিল এবং বিবাদ দেখা দেয়। বিবাদটা কি নিয়ে? ওই জমি দখল করা নিয়ে বিবাদ দেখা দেয়। এই বিবাদ মেটাতেই চালু হয় নানা নিয়ম। এই বিবাদ মেটাতেই চালু হয় নানা রকমের নিয়ম বা নিয়মের শাসন। এই বিবাদ মেটাতেই চালু হয় বিভিন্ন রকমের নিয়ম বা নিয়মের শাসন। তো এইভাবে মানুষ একটা নিয়ম মেনে চলা শুরু করে, নিয়মবদ্ধভাবে থাকা শুরু করে। তো বোঝা গেল? ওকে, এবার দেখো, তো মানুষ তো নিয়ম মেনে চলা শুরু করলো। এইবার আস্তে আস্তে সমাজ ব্যবস্থা বা আস্তে আস্তে মানুষ আরো উন্নত হতে শুরু করলো। মানুষ জোট বেঁধে থাকতো। মানুষ এইভাবে জোট বাঁধে থেকে থাকতে থাকতে তারা সমাজ তৈরি করে এবং সেই সমাজের মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কাজকর্ম করত। সবাই তো আর একই রকম কাজ করতে পারে না, সমাজে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কাজকর্ম করত। এইভাবে সমাজের মধ্যে বিভিন্ন রকমের ভাগ সৃষ্টি হয়। বিভিন্ন রকমের ভাগ, বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত মানুষ এবং বিভিন্ন রকমের ভাগ সৃষ্টি হয়। এইবার আস্তে আস্তে মানুষ উন্নত হতে থাকে। মানুষ লিখতে শুরু করে, মানুষ লেখালেখি শুরু করে। গ্রামের পাশাপাশি ছোট ছোট শহর বা নগর গড়ে ওঠে। এইভাবে কি হয়, ধীরে ধীরে উন্নত হতে থাকে মানুষের জীবন এবং গড়ে ওঠে সভ্যতা। তো এবার আমরা আলোচনা করব যে সভ্যতা কি সেই সম্পর্কে। তো চলো দেখি। আচ্ছা, তো এবার আমরা আলোচনা করব যে সভ্যতা কি। তো দেখো, মানুষের দীর্ঘদিনের প্রচেষ্টায় তৈরি একটি উন্নত ও সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা। তাহলে কি হলো? মানুষের দীর্ঘদিনের প্রচেষ্টায় তৈরি সেই মানুষ দীর্ঘদিন ধরে নানা রকম উন্নতির মাধ্যমে ধীরে 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 মানুষ এই দীর্ঘদিনের একটা প্রচেষ্টা তৈরি একটি উন্নত দেখো, আদিম মানুষ সেই ধীরে ধীরে সেই বন্য জীবন থেকে ধীরে 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 উন্নতি হতে থাকে। তো সে একটা উন্নত ও সুশৃঙ্খল, মানে একটা নির্দিষ্ট নিয়মে সবকিছু চলবে। এই যে আমরা এর আগেই দেখলাম যে নিয়মের শাসন। তো একটা সুশৃঙ্খল, একটা শৃঙ্খলা, একটা ডিসিপ্লিন, একটা সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা, এটাকেই বলা হচ্ছে সভ্যতা। তাহলে মানুষের দীর্ঘদিনের প্রচেষ্টায় তৈরি সেই আদিম মানুষ ধীরে 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 কত লক্ষ লক্ষ বছর সময় সেখানে লেগেছে, তবে মানুষ ধীরে ধীরে আধুনিক উন্নত হতে পেরেছে। তো মানুষের দীর্ঘদিনের প্রচেষ্টায় তৈরি একটি উন্নত ও সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা অর্থাৎ একটা নিয়মে সবকিছু চলবে, কোনো কিছুই বেনিয়মে হবে না, ইনডিসিপ্লিন হবে না, ডিসিপ্লিন। আর আমাদের জীবনেও দেখো ডিসিপ্লিন থাকাটা খুব জরুরি। আমরা যদি জীবনে সফল হতে চাই তাহলে কিন্তু ডিসিপ্লিনে থাকতেই হবে। যে কোনো কাজ আমরা যদি ডিসিপ্লিন মেনে করি তাহলে সেখানে সফল হওয়া যায়। আর যদি আমরা ডিসিপ্লিন না রাখি তাহলে কিন্তু কোনো কাজেই সফলতা আসবে না। তো আমাদের নিজেদের জীবনের ক্ষেত্রে ওই সুশৃঙ্খল বা ডিসিপ্লিনটা থাকা চাই। আজকে আমি অনেকক্ষণ পড়লাম, আজকে মনে হলো যে আমি মোটিভেশন পেলাম, আমি 5 ঘন্টা পড়ে নিলাম, তারপর দেখা গেল 2 দিন পড়লাম না, সেটা করলে কিন্তু চলবে না। আমাদের রেগুলার একটা ডিসিপ্লিনে পড়তে হবে। তাতে যদি আমি ডেইলি 3 ঘন্টা 4 ঘন্টা পড়ি তাহলে সেই 3 ঘন্টাটাই আমাকে কিন্তু সবসময় প্রতিদিন করে যেতে হবে। তো এই ডিসিপ্লিনটা আমাদের জীবনে কিন্তু রাখতে হবে, তবেই আমরা সফল হতে পারবো যে কোনো কাজে। আচ্ছা, তাহলে মানুষের দীর্ঘদিনের প্রচেষ্টায় তৈরি একটি উন্নত ও সুশৃঙ্খল সমাজ ব্যবস্থাই হচ্ছে সভ্যতা। এবার দেখো, এই সভ্যতা গড়ে ওঠার জন্য কতগুলো বিষয় থাকতে হবে। সভ্যতা গড়ে ওঠার জন্য কতগুলো বিষয় থাকতে হবে বা কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। কি কি থাকতে হবে দেখো সভ্যতা গড়ে ওঠার জন্য? প্রথমত, উন্নত গ্রাম ও নগর জীবন থাকতে হবে। উন্নত গ্রাম এবং নগর দুটোই থাকতে হবে, গ্রাম এবং শহর দুটোই থাকতে হবে। 2 নম্বর হচ্ছে লিপির ব্যবহার জানতে হবে। 2 নম্বর লিপির ব্যবহার জানতে হবে। 2 নম্বর হচ্ছে লিপির ব্যবহার জানতে হবে। 3 নম্বর
শিল্প এবং স্থাপত্য থাকতে হবে। শিল্প এবং স্থাপত্য, শিল্প অর্থাৎ বিভিন্ন জিনিসপত্র তৈরি করা, একটা সুন্দর জিনিসপত্র তৈরি করা, মানুষের মনের মধ্যে যে সৌন্দর্য বোধ আছে সেটাকে বাইরে বের করাই হচ্ছে শিল্প, তো সেগুলো থাকতে হবে। স্থাপত্য মানে কোনো বড় কিছু নির্মাণ করা, বড় কোনো আহ সুন্দর কোনো প্রাসাদ নির্মাণ করা, কোনো মন্দির নির্মাণ করা, কোনো কিছু নির্মাণ করাই হচ্ছে স্থাপত্য। শাসন কাঠামো থাকতে হবে, একটা শাসন ব্যবস্থা থাকতে হবে, সেখানে একটা নির্দিষ্ট নিয়মের শাসন ব্যবস্থা চলবে। তাহলে এই জিনিসগুলো থাকতে হবে সভ্যতার মধ্যে। কি কি? উন্নত গ্রাম এবং নগর জীবন থাকতে হবে, উন্নত গ্রাম এবং নগর এটা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে লিপির ব্যবহার থাকতে হবে। লিপি অর্থাৎ লিখতে জানতে হবে। লিপি অর্থাৎ যে বিভিন্ন রকমের আমরা যে এখন লিখি, যে বিভিন্ন অক্ষর ব্যবহার করি, সেই অক্ষরগুলোকেই এক প্রকার লিপি বলা যেতে পারে। তো সেই লিপির ব্যবহার জানতে হবে, সেই বিভিন্ন লেখার ক্ষমতা থাকতে হবে, লেখার দক্ষতা থাকতে হবে, তাহলে লিপির ব্যবহার জানতে হবে। শিল্প এবং স্থাপত্য জানতে হবে, থাকতে হবে, এবং শাসন কাঠামো থাকতে হবে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো জায়গায় থাকে তাহলে সেটাকে বলা যেতে পারে সভ্যতা। তো প্রাচীনকালে ভারতীয় উপমহাদেশে এরকম দুটো সভ্যতার কথা জানা গিয়েছে। এই যে খ্রিস্টপূর্ব 7000 অব্দ থেকে, এই সময় থেকে 1500 অব্দের মধ্যে দুটো সভ্যতার কথা জানা গিয়েছে। এক হচ্ছে মেহেরগড় সভ্যতা, আর 2 হচ্ছে হরপ্পা সভ্যতা। তো এই মেহেরগড় সভ্যতা আর হরপ্পা সভ্যতা সম্পর্কে এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব। খুবই ইন্টারেস্টিং বিষয়টা। তো আর একটা বিষয় দেখো, ইতিহাস বিষয়টা কিন্তু বোরিং নয়। আমরা যদি সেটাকে ভালো করে বুঝে নিতে পারি, প্রত্যেকটা কনসেপ্টকে যদি ভালো করে বুঝে নিতে পারি, তাহলে কিন্তু খুবই ইন্টারেস্টিং। এবং যদি আমরা গল্পের মতো দেখি যে কি ঘটনা একটার পর একটা হয়েছে, সেই যদি ঘটনার ক্রমে আমরা যদি গল্পের মতো বিষয়টাকে দেখি, তাহলে কিন্তু এটা একটা ওই পুরোনো দিনের গল্প, এটা কিন্তু কোনো বোরিং বিষয় নয়। তাহলে ইতিহাসটাকে আমাদের কনসেপ্টগুলোকে ভালো করে বুঝতে হবে গল্পের ছলে, গল্পের মতো করে, তাহলে কিন্তু এটা খুবই ইন্টারেস্টিং হয়ে উঠবে। তো আমরা সেইভাবেই বোঝার চেষ্টা করবো এখানে। তো এই হচ্ছে সভ্যতা। এবার আমরা প্রাচীন ভারতীয় উপমহাদেশের এই সভ্যতাগুলো, মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা, এগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। তো চলো দেখি এবার। ওকে, তো প্রথমে আমরা জানবো মেহেরগড় সভ্যতা সম্পর্কে। প্রথমে আমরা মেহেরগড় সভ্যতা সম্পর্কে আলোচনা করবো, যেটা ভারতীয় উপমহাদেশের একটা গুরুত্বপূর্ণ সভ্যতা। তো দেখো, মেহেরগড় সভ্যতা সময়কালটা দেখে নাও কোন সময় ছিল। এটা ছিল খ্রিস্টপূর্ব 7000 থেকে 3800 অব্দ। খ্রিস্টপূর্ব 7000 থেকে 3800 অব্দ, মানে খ্রিস্টপূর্ব 7000 থেকে 3800 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই সভ্যতাটা গড়ে উঠেছিল। বেশ, এই সভ্যতাটা আবিষ্কারক কে আবিষ্কার করেছিলেন? এই সভ্যতাটা আবিষ্কার করেছিলেন একজন প্রত্নতাত্ত্বিক, যার নাম হচ্ছে জা ফ্রাসোয়া জারিজ। জা ফ্রাসোয়া জারিজ। জা ফ্রাসোয়া জারিজ এটা আবিষ্কার করেছিলেন। জা ফ্রাসোয়া জারিজ, এই যে জা ফ্রাসোয়া জারিজ, ইনি আবিষ্কার করেছিলেন এই সভ্যতাটা। কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন? 1974 খ্রিস্টাব্দে। 1974 খ্রিস্টাব্দে তিনি এটা আবিষ্কার করেছিলেন। এটা কিন্তু 1974 খ্রিস্টাব্দের নয়, সভ্যতাটা অনেক আগের, আবিষ্কার হয়েছে এটা 1974-এ। বুঝতে পারলেন? যা ফ্রাসোয়া জারিজ 1974 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন। আর তাকে সাহায্য করেছিলেন, সাহায্য করেন রিচার্ড মেডো বলে একজন ব্যক্তি। তাহলে তাকে সাহায্য করেছিলেন রিচার্ড মেডো। তাহলে এই মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন জা ফ্রাসোয়া জারিজ 1974 খ্রিস্টাব্দে, তাকে সাহায্য করেছিলেন রিচার্ড মেডো। বোঝা গেল? ওকে, এবার এই সভ্যতাটার বর্তমান অবস্থা, কোথায় এই সভ্যতাটা গড়ে উঠেছে, তো চলো দেখি। দেখো, এই ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, ম্যাপটা এই যে আমাদের এটা হচ্ছে ভারতবর্ষ, ইন্ডিয়া। তো দেখো, ভারতের পশ্চিম দিকে যেখানে এখন পাকিস্তান দেশটা আছে, তো সেই পাকিস্তানের বেলুচিস্তানের বোলান গিরিপথের কাছে, পাকিস্তানের বেলুচিস্তানের বোলান গিরিপথের কাছে এই মেহেরগড় সভ্যতাটা গড়ে উঠেছিল। তাহলে কোথায় অবস্থান, কোথায় ছিল?
বা বর্তমান অবস্থান কোথায়? পাকিস্তানের পাকিস্তানের বেলুচিস্তানের বোলান গিরিপথের কাছে। তাহলে দেখো, পাকিস্তানের বেলুচিস্তানের বোলান গিরিপথের কাছে এই মেহেরগড় সভ্যতা অবস্থিত ছিল, বা এখন মানে বর্তমানে এই জায়গাটায় ছিল ওটা আর কি। পাকিস্তানের বেলুচিস্তানের বোলান গিরিপথের কাছে এই গিরিপথের কাছে এই মেহেরগড় সভ্যতা অবস্থিত ছিল। বোঝা গেল? তাহলে পাকিস্তানের বেলুচিস্তানের বোলান গিরিপথের কাছে মেহেরগড় সভ্যতা অবস্থিত ছিল। বোঝা গেল? তাহলে কে আবিষ্কার করেছেন মেহেরগড় সভ্যতা? হ্যাঁ, জা ফ্রাসোয়া জারিজ। কত খ্রিস্টাব্দে? 1974 খ্রিস্টাব্দে। কে তাকে সাহায্য করেছেন? রিচার্ড মেডো। মনে রাখবে, শর্ট কোশ্চেন এই দুটো দিয়ে দেয়। কোথায় অবস্থান? পাকিস্তানের বেলুচিস্তানের বোলান গিরিপথের কাছে। ওকে, বোঝা গেল? ওকে, তো দেখো এই যে পাকিস্তানের পাশে পশ্চিমে এই যে ভারতের পাশে এই যে পাকিস্তান, এই যে এই জায়গাটায় এই সভ্যতাটা গড়ে উঠেছিল, মেহেরগড় সভ্যতাটা। ওকে, আচ্ছা, এবার দেখো বলছে মেহেরগড় ছিল তামা পাথরের যুগ। মেহেরগড় ছিল তামা পাথরের যুগ। তো দেখো, মেহেরগড় সভ্যতায় তামা ব্যবহার হতো, ধাতু হিসাবে তামা ব্যবহার হতো, এবং পাথরের বিভিন্ন জিনিসপত্র, পাথরের বিভিন্ন পাত্র, বিভিন্ন হাতিয়ার, এই সমস্ত ব্যবহার হতো। তো সেই জন্য একে বলা হচ্ছে তামা পাথরের যুগ। তাহলে মেহেরগড় সভ্যতায় কি কি ব্যবহার হতো? মেহেরগড় সভ্যতায় তামা এবং পাথর এই দুটো জিনিস ব্যবহার হতো, তামা আর পাথর এই দুটো ব্যবহার হতো। তাহলে মেহেরগড় সভ্যতায় তামা আর পাথর এই দুটো ব্যবহার হতো বলে একে বলা হতো তামা পাথরের যুগ। মেহেরগড় সভ্যতায় তামা এবং পাথরের ব্যবহার হতো বলে একে বলা হয় তামা পাথরের যুগ। ওকে, ওকে, আচ্ছা, এবার আমরা মেহেরগড় সভ্যতা সম্পর্কে একটু ভেতরে ঢুকে দেখবো কি আছে। দেখো, মেহেরগড় সভ্যতাকে তিনটে পর্বে ভাগ করা হয়েছে। মেহেরগড় সভ্যতার পুরো সময়টাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পর্বটা হচ্ছে 7,000 থেকে 5,000 অব্দ, খ্রিস্টপূর্ব 7,000 থেকে 5,000 অব্দ। এটা হচ্ছে প্রথম পর্ব, খ্রিস্টপূর্ব 7,000 থেকে 5,000 অব্দ। তো কি এই সময় কি কি বিশেষত্ব ছিল দেখো। এই সময় গম ও যব চাষ করা হতো। এই সময় দেখো, এই সময় গম এবং জবের চাষ করা হতো। গম এবং জবের চাষ করা হতো। কৃষিকাজ তাহলে হতো, কৃষিকাজ হতো। দেখো, কৃষিকাজ গম এবং জব চাষ করা হতো। জব এক ধরনের ওই গমের মতোই এক ধরনের শস্য, তো যেটা চাষ করা হতো গম আর জব। তো গম এবং জবের চাষ করা হতো। পশুপালন হতো, পশুপালন করা হতো। দেখতে পাচ্ছ তোমরা ছবিতে পশুপালন হচ্ছে, ভেড়া দেখতে পাচ্ছ ছবিতে এখানে। তো দেখো কি হতো, ছাগল, ভেড়া এবং কুঁজওয়ালা ষাঁড়। ছাগল, ভেড়া এবং কুঁজওয়ালা ষাঁড় ছিল গৃহপালিত পশু। তাহলে পশুপালন হতো, ছাগল, ভেড়া এবং কুঁজওয়ালা ষাঁড় ছিল গৃহপালিত পশু। তাহলে এইগুলো পশুপালন করা হতো। তাহলে কৃষিকাজ হতো, গম আর জব চাষ করা হতো। তারপরে হতো পশুপালন, ছাগল, ভেড়া এবং কুঁজওয়ালা ষাঁড় এগুলো পশুপালন করা হতো। পাথরের তৈরি জাঁতা ও শস্য পেশার যন্ত্র পাওয়া গেছে। পাথরের তৈরি জাঁতা পাওয়া গেছে, জাঁতা দিয়ে শস্য ভাঙা হয়। এবং শস্য পেশার মানে ওই গম থেকে আটা তৈরি করার যে মেশিন, সেই শস্য পেশা হয়। তো সেই শস্য পেশার যন্ত্র পাওয়া গেছে। আর উপমহাদেশের সব থেকে পুরনো শস্য মজুদ রাখার বাড়ি পাওয়া গেছে। যে শস্য মজুদ রাখার বাড়ি, যে ফসল ফলানো হয়, যে চাষবাস করা হয়, সেখানে যে জিনিসপত্র শস্য উৎপাদন হয়, সেগুলোকে তো রাখতে হবে মজুত করে, সেগুলো যাতে নষ্ট না হয়, দীর্ঘদিন থাকে, সেগুলো রাখার দরকার একটা নির্দিষ্ট জায়গায়। তো এই ভারতীয় উপমহাদেশে সব থেকে পুরনো শস্য মজুদ রাখার বাড়ি পাওয়া গেছে কিন্তু মেহেরগড় সভ্যতায়। তাহলে ভারতীয় উপমহাদেশে সব থেকে পুরনো শস্য মজুদ রাখার বাড়ি, শস্য মজুদ রাখা মানে বুঝতে পারলে, যেটা চাষবাস করার পর যে শস্য উৎপাদন হয় সেগুলোকে রাখার জন্য যে বাড়ি। এখন দেখবে বিভিন্ন বড় বড় সব কোল্ড স্টোরেজ থাকে, সেখানে সব
বিভিন্ন জিনিসপত্র, ধান, গম, আলু, বিভিন্ন সবজি রাখা হয় কোল্ড স্টোরেজে। তো সেখানে ঠান্ডা একদম, সমস্ত জিনিস ভালো থাকে। ঠিক তেমনি তখনকার দিনে কোল্ড স্টোরেজ তো ছিল না, তখনকার দিনে শস্য মজুদ রাখার বাড়ি ছিল। তো সেটা এই মেহেরগড়ই সব থেকে পুরনো দেখা গেছে ভারতীয় উপমহাদেশের মধ্যে। তাহলে এই হচ্ছে মেহেরগড় সভ্যতার সব থেকে প্রথম পর্ব, যেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 7000 থেকে 5000। তাহলে কৃষিকাজ হতো। কৃষিকাজের মধ্যে কি ফসল হতো? হ্যাঁ, গম আর জব। পশুপালন হতো। পশুপালনের মধ্যে কি কি পালন করা হতো? ছাগল, ভেড়া আর কুঁজওয়ালা ষাঁড়। আর জাঁতা পাওয়া গেছে, শস্য পাথরের তৈরি জাঁতা, শস্য পেশার যন্ত্র পাওয়া গেছে। আর সব থেকে পুরনো শস্য মজুদ রাখার বাড়ি পাওয়া গেছে। ওকে, বোঝা গেল? ওকে, এবার আমরা দেখব দ্বিতীয় পর্ব সম্পর্কে। দ্বিতীয় পর্ব দেখো, আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 থেকে 4000 অব্দ। আনুমানিক খ্রিস্টপূর্ব 5000, আনুমানিক বলছে মানে একদম আমরা তো আর গিয়ে দেখিনি কখন ছিল, না অনুমান করা হচ্ছে এগুলো আর কি। খ্রিস্টপূর্ব 5000 থেকে 4000 অব্দ। তো এখানে কি ছিল দেখো, এখনো অব্দি পৃথিবীতে সব থেকে পুরনো কার্পাস কার্পাস চাষের নমুনা মেহেরগড়ে পাওয়া গেছে। কার্পাস চাষ, এই দেখো ছবিতে তোমরা দেখতে পাবে কার্পাস চাষ। যে কার্পাসের মাধ্যমে, যে কার্পাস হচ্ছে তুলো, এবং সেই তুলো থেকে সুতো তৈরি হয়, এবং সুতো থেকে বিভিন্ন রকম পোশাক তৈরি হয়, কাপড়, বিভিন্ন পোশাক তৈরি হয়। তাহলে সব থেকে পুরনো কার্পাস চাষের নমুনা কোথায় পাওয়া গেছে? মেহেরগড়। তো একটা ট্রিক তোমাদের বলে দিই, এই চ্যাপ্টারের মধ্যে দেখবে তোমাদের পরীক্ষাতে অনেক সব থেকে পুরনো বিভিন্ন থাকবে, এইটা সব থেকে পুরনো বিষয়। তাহলে সব থেকে পুরনো দিলেই সেটা মেহেরগড়ই হবে। সেটা সব থেকে পুরনো শস্য মজুদ রাখার বাড়ি হোক, সব থেকে পুরনো কার্পাস চাষের নমুনা হোক, এগুলো কিন্তু সবই মেহেরগড় হবে। তাহলে তোমাদের একটা ট্রিক বলে দিলাম, সব থেকে পুরনো মানেই বুঝে নেবে মেহেরগড় সভ্যতা, সব থেকে পুরনো মানেই মেহেরগড় সভ্যতা। ওকে, বেশ। 2 নম্বর হচ্ছে, তাহলে কার্পাস চাষের নমুনা মেহেরগড়ে পাওয়া গেছে। মেহেরগড়ে পাওয়া পাথরের কাস্তে, পাথরের কাস্তে, পাথরের কাস্তে, কাস্তে ভারতীয় উপমহাদেশের কাস্তে ব্যবহারের সব থেকে পুরনো নজির। আবার দেখো, তাহলে ভারতীয় উপমহাদেশের পাথরের কাস্তে ব্যবহারের সব থেকে পুরনো যে নজির বা পুরনো যে উদাহরণ, সেটাও কিন্তু এই মেহেরগড়ই। সব থেকে পুরনো কাস্তে কোথায় ব্যবহার হয়েছে দেখা গেছে? মেহেরগড় সভ্যতায়। সব থেকে পুরনো পাথরের কাস্তে কোথায়? মেহেরগড় সভ্যতা। সব থেকে পুরনো মানেই কি? মেহেরগড়। 3 নম্বর, মাটির পাত্র তৈরি হতো। প্রথম দিকে হাতেই করা হতো, প্রথম দিকে হাতের মাধ্যমেই করা হতো। পরবর্তীকালে কুমোরের চাকার ব্যবহার করা হতো, পরবর্তীকালে কুমোরের চাকার ব্যবহার করা হতো। তাহলে প্রথম দিকে হাতেই করা হতো, পরবর্তীকালে কুমোরের চাকার ব্যবহার করা হতো। ওকে, বোঝা গেল? আচ্ছা, এবার আমরা জানবো তৃতীয় পর্ব সম্পর্কে। তৃতীয় পর্ব, আচ্ছা, তো আনুমানিক সময়টা দেখো, খ্রিস্টপূর্ব 4300 থেকে 3800 অব্দ। খ্রিস্টপূর্ব 4300 থেকে 3800 অব্দ। ওকে, তো দেখো কি হচ্ছে, কুমোরের চাকায় মাটির পাত্র বানানোর কৌশল এই পর্বে ছড়িয়ে পড়েছিল। এই পর্বে ছড়িয়ে পড়েছিল। আগের পর্বে আমরা দেখলাম হাতেই বানাতো, শেষের দিকে কুমোরের চাকার ব্যবহার। কুমোরের চাকা মানে বুঝতে পারছো? দেখবে অনেক জায়গায় দেখবে কুমোরের কাছে একটা চাকা ঘোরায়, সেখানে দেখবে বিভিন্ন রকম পাত্র তৈরি করে, বিভিন্ন রকম কলসি, বিভিন্ন রকমের পাত্র, এগুলো তৈরি করে। তো সেইগুলো, তো এই বিভিন্ন রকম এই কুমোরের চাকার মাধ্যমে যে বিভিন্ন পাত্র তৈরি করার কৌশল, এটা ছড়িয়ে পড়েছিল, চারিদিকে ছড়িয়ে পড়েছিল। পাত্রগুলি চুল্লিতে পুড়িয়ে, পাত্রগুলি চুল্লিতে অর্থাৎ উনুনে পুড়িয়ে, চুল্লিতে পুড়িয়ে সেগুলির গায়ে নানা রকম নকশা ও ছবি আঁকা হতো। সেগুলির গায়ে নানা রকম নকশা ও ছবি আঁকা হতো। ছবিতে দেখতে পাচ্ছ তোমরা, এরকম বিভিন্ন রকমের নকশা এবং ছবি আঁকা হচ্ছে। দেখো এখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন রকমের নকশা এবং ছবি আঁকা হতো। সেখানে এক রঙা, দুই রঙা, বহু রঙা মাটির পাত্র পাওয়া গেছে। এক রঙা, দেখো এই ছবিগুলোতে দেখো বিভিন্ন রকমের এক রঙাও আছে, আবার বিভিন্ন রকমের রঙেরও আছে। তাহলে এক রঙা, দুই রঙা এবং বহু রঙের মাটির পাত্র পাওয়া গেছে। বোঝা গেল? এক রঙা, দুই রঙা এবং বহু রঙা মাটির পাত্র পাওয়া গেছে। বহু এক রঙা মানে রঙের, তাহলে একটা রঙও থাকতো, দুটো রঙও থাকতো, আবার অনেক রকম রঙও থাকতো। তো মাটির পাত্র পাওয়া গেছে। তামার ব্যবহার শুরু হয়েছিল, আমরা পড়লাম তামা পাথরের যুগ, তো তামার ব্যবহার শুরু হয়েছিল, তামার ব্যবহার শুরু হয়েছিল। আর সিলমোহরের ব্যবহার শুরু হয়েছিল। সিলমোহর, এই জিনিসটা আবার কি? সিলমোহর, তো দেখো মানুষ যখন ধীরে ধীরে উন্নত হয়,
তখন মানুষ এই সিলমোহর ব্যবহার শুরু করে। সিলমোহর মানে ধরে নিতে পারো এখনকার দিনে স্ট্যাম্পের মতো। আমরা দেখবো অনেক সময় অনেক দোকানে দেখবো স্ট্যাম্প মেরে যায় বিভিন্ন জিনিসের উপর, তো সেই স্ট্যাম্পের মতো আগেকার দিনে বিভিন্ন ব্যবসায়ীরা তাদের এই সিলমোহর ব্যবহার করতো। তারা বিভিন্ন চিঠিপত্রে তাদের বিভিন্ন পরিচয় বোঝানোর জন্য, তাদের বিভিন্ন নিজেদের একটা পরিচয় বা নিজেদের একটা ছাপ বোঝানোর জন্য তারা এই সিলমোহর ব্যবহার করতো। সিলমোহর অর্থাৎ এক প্রকার ছাপ বলতে পারো বা একটা লোগো বলতে পারো। এখন যেমন লোগো ব্যবহার করা হয় সেই লোগো বলতে পারো। তো প্রাচীনকালে বিভিন্ন ব্যবসায়ীরা তাদের নিজেদের একটা স্ট্যাম্প বা নিজেদের লোগো হিসেবে এটা ব্যবহার করতো। তারা বিভিন্ন পাথরের মধ্যে এরকম কিছু খোদাই করতো, বিভিন্ন নকশা হোক বা বিভিন্ন ছাপ হোক, সেটা তারা বিভিন্ন চিঠিপত্র হোক বা কিছুতে হোক সেইটা মাটির কোনো জিনিসের উপর বা নরম কোনো জিনিসের উপর সেটা স্ট্যাম্প দিয়ে দিত। তো তার মাধ্যমে তাদের পরিচয় তারা বোঝাতো। বোঝা গেল? তো এই হচ্ছে সিলমোহর। তাহলে সিলমোহর মানে কিছুই নয়, সিলমোহর মানে হচ্ছে এখনকার দিনে স্ট্যাম্প, যেটা স্ট্যাম্প দেওয়া হয় না সেরকম হচ্ছে সিলমোহর। তো তারা বিভিন্ন মাটির জিনিস, মাটির নরম মাটির কিছু জিনিসের উপর বা কোনো নরম কিছুর উপর সেই স্ট্যাম্পটা তারা দিয়ে দিত। তাহলে এটা হচ্ছে সিলমোহর। তাহলে সেই সিলমোহরের ব্যবহার শুরু হয়েছিল, কেন শুরু করেছিল? তাদের নিজেদের পরিচয়, নিজেদের যে প্রতিষ্ঠান তার পরিচয়, এগুলো বোঝানোর জন্য তারা করেছিল এটা। আর গ্রামীণ কৃষি সমাজ আরো জটিল রূপ নিয়েছিল। এই প্রথম দিকে গ্রামীণ কৃষি সমাজ ছিল, পরবর্তীকালে এটা আরো উন্নত এবং জটিল রূপ নিয়েছিল, আরো উন্নত এবং জটিল রূপ নিয়েছিল। আস্তে আস্তে ধীরে ধীরে এটা নগরের দিকে যাচ্ছিল, নগর গড়ে উঠেছিল, গ্রাম থেকে ধীরে ধীরে নগরের দিকে এটা উন্নতির দিকে যাচ্ছিল। তো এই যে ধীরে ধীরে উন্নতি হয়, তাহলে কি হলো? দ্বিতীয় পর্বে যে মাটির পাত্র বানানোতে চাকার ব্যবহার শুরু হয়েছিল, কুমোরের চাকা, এটা আরো ব্যাপক ব্যবহার শুরু হয়, আরো বেশি ব্যবহার শুরু হয়। পাত্রগুলো বিভিন্ন রকমের পোড়ানোর পর বিভিন্ন রকমের রং করা হতো, এক রং, দুই রং বা বহু রঙের করা হতো। তারপর তামার ব্যবহার শুরু হয়েছিল, আর সমাজ আরো উন্নত এবং জটিল হয়েছিল এবং ধীরে ধীরে নগর সভ্যতার দিকে এগিয়ে গিয়েছিল। তাহলে এই হচ্ছে মেহেরগড়ের তৃতীয় পর্ব। বোঝা গেল? তাহলে তিনটে পর্ব সম্পর্কে আমরা দেখলাম। তো তোমরা এগুলো একটু দেখে নেবে ভালো করে। আর তোমরা একটা কাজ করতে পারো, এই যে জিনিসগুলো তোমরা দেখছো এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে পয়েন্ট আকারে দেওয়া রয়েছে, তো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, এবার আমরা দেখবো মেহেরগড়ের সমাধি, যে মারা যাওয়ার পর সেখানে কিভাবে সমাধি দেওয়া হতো, কিভাবে সৎকার করা হতো সেগুলো, সে মৃতদেহকে। তো দেখো, প্রথম কথা, মৃতদেহ সোজাভাবে বা কাত করে শুইয়ে দেওয়া হতো, সোজাভাবে বা কাত করে শুইয়ে দেওয়া হতো। মৃতদেহের সঙ্গে দেওয়া হতো তার ব্যবহার করা বিভিন্ন জিনিস, বিভিন্ন পাত্র দেওয়া হতো, বিভিন্ন রকমের অলংকার দেওয়া হতো, তাদের সঙ্গে বিভিন্ন রকমের ব্যবহার করা বিভিন্ন রকমের জিনিসপত্র দেওয়া হতো, যেমন চিরুনি, বিভিন্ন রকম জিনিসপত্র দেওয়া হতো। আর সেই সঙ্গে দেওয়া হতো বিভিন্ন গৃহপালিত পশু, তাদের সঙ্গে থাকা বিভিন্ন গৃহপালিত পশুদের দেওয়া হতো। যদিও গৃহপালিত পশুগুলো কিন্তু হয়তো জীবন্তই দিয়ে দেওয়া হতো, প্রাণ থাকতেই তাদেরকে দিয়ে দেওয়া হতো। তো যাই হোক, তো এই সমস্ত বিভিন্ন জিনিসপত্র দেওয়া হতো। আর সেই মৃতদেহগুলোকে লাল রং মাখিয়ে দেওয়া হতো আর লাল কাপড় জড়িয়ে দেওয়া হতো, লাল কাপড় জড়ানো হতো এবং লাল রং দিয়ে দেওয়া হতো। তো এইভাবে মৃতদেহগুলোকে সৎকার করা হতো। বোঝা গেছে? ওকে, এবার আমরা আলোচনা করব পরবর্তী সভ্যতা, হরপ্পা সভ্যতার কথা। আমরা দেখতে পেলাম মেহেরগড় সভ্যতার শেষের দিকে তৃতীয় পর্বে ধীরে ধীরে সমাজ ব্যবস্থা উন্নত এবং জটিল হয়ে নগর সভ্যতার দিকে এগিয়ে গিয়েছিল। এটা আমরা দেখতে পাবো আরো উন্নত নগর সভ্যতা এই হরপ্পায় আমরা দেখতে পারবো। এটা এত প্রাচীনকালের একটা সভ্যতা, যেটা আজ থেকে প্রায় খ্রিস্টপূর্ব 3000 থেকে 1500 অব্দে, মানে খ্রিস্টপূর্ব 3000 বছর, মানে আজ থেকে প্রায় 5000 বছর আগেকার সভ্যতা, আজ থেকে প্রায় 5000 বছর আগে। তবুও এই সভ্যতার যে উন্নতি, সভ্যতার যে সব নগরের যে বিভিন্ন রকমের বৈশিষ্ট্য, সেগুলো যদি আমরা দেখি তাহলে আমাদের তাক লেগে যাবে যে এত উন্নত কি করে হতে পারে, এত আগে, এত একটা ভারতীয় উপমহাদেশে এত প্রাচীন একটা সভ্যতা এত উন্নত। তো চলো দেখি কি ছিল। তাহলে দেখো, সময়কালটা দেখো, আনুমানিক খ্রিস্টপূর্ব 3000 থেকে 1500 অব্দ, খ্রিস্টপূর্ব 3000 থেকে 1500 অব্দ, খ্রিস্টপূর্ব 3000 থেকে 1500 অব্দ। বোঝা গেছে? খ্রিস্টপূর্ব 3000 থেকে 1500 অব্দের মধ্যে এই সভ্যতাটা গড়ে উঠেছিল। বোঝা গেল? ওকে,
এবার দেখো হরপ্পার আবিষ্কারক, হরপ্পা কে আবিষ্কার করেছে, দেখো হরপ্পা আবিষ্কার করেছেন দয়ারাম সাহানি। হরপ্পা আবিষ্কার করেছে দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি কত খ্রিস্টাব্দে? 1921 খ্রিস্টাব্দে। তাহলে হরপ্পা আবিষ্কার করেছেন দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে। মহেঞ্জোদারো আবিষ্কার করেছেন হরপ্পার সঙ্গে আর একটা সভ্যতা, সেটা হচ্ছে মহেঞ্জোদারো, একসঙ্গেই ছিল আর কি। এটা আবিষ্কার করেছেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এটা আবিষ্কার হয়েছে 1922 খ্রিস্টাব্দে। তাহলে হরপ্পা আবিষ্কার করেছেন দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে, আর মহেঞ্জোদারো আবিষ্কার হয়েছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে। পরপর দুটো সাল, 1921 1922, 1921 1922, 1921 1922, ঠিক আছে। আর মেহেরগড় কততে হয়েছিল? মেহেরগড় হয়েছিল 1974-এ। কে আবিষ্কার করেছিল? জাঁ ফ্রাঁসোয়া জারিস। তিনি ছিলেন একজন ফরাসি প্রত্নতাত্ত্বিক। ওই জাঁ ফ্রাঁসোয়া জারিস ফরাসি প্রত্নতাত্ত্বিক। আচ্ছা, প্রত্নতাত্ত্বিক মানে কি বলো দেখি? প্রত্নতাত্ত্বিক মানে হচ্ছে যারা মাটি খুঁড়ে পুরনো যুগের বিভিন্ন জিনিসপত্র তারা খুঁজে বার করে বিভিন্ন ইতিহাসের বিভিন্ন জিনিসপত্র তারা নিয়ে তারা আবিষ্কার করে। তাহলে তাদেরকেই বলা হচ্ছে প্রত্নতাত্ত্বিক। বোঝা গেল? তাহলে এনারা সবাই কিন্তু প্রত্নতাত্ত্বিক, মানে বিভিন্ন মাটি খুঁড়ে বিভিন্ন প্রাচীনকালের বিভিন্ন জিনিস পরীক্ষা নিরীক্ষা করে তারা সেই প্রাচীনকালের ইতিহাসকে তারা আবিষ্কার করেন। তো এনারা তাহলে হরপ্পা আবিষ্কার করেছেন দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে, আর মহেঞ্জোদারো আবিষ্কার করেছেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে। আর 1924 খ্রিস্টাব্দে জন মার্শাল হরপ্পা ও মহেঞ্জোদারো বিষয়ে বিস্তারিত বিবরণ পেশ করে। তাহলে জন মার্শাল তিনি হরপ্পার মহেঞ্জোদারো বিষয়ে বিস্তারিত বিবরণ, মানে এই নিয়ে বিস্তারিতভাবে তিনি লেখালেখি করেছিলেন, বিস্তারিতভাবে তিনি জানিয়েছিলেন বিষয়টাকে নিয়ে। তাহলে এটা তোমরা মনে রাখবে, এগুলো কিন্তু শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। বিশেষ করে হরপ্পা আর মহেঞ্জোদারো আবিষ্কার কে করেছেন, কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয়েছে, এটা মনে রাখবে, ঠিক আছে। ওকে, হরপ্পার অবস্থানটা দেখে নাও। দেখো এটা হচ্ছে প্রাচীন ভারতীয় উপমহাদেশের মানচিত্র। এটাও হচ্ছে আমাদের ভারতবর্ষ। তো এটাও ভারতের পশ্চিম দিকেই ছিল। ভারতের পশ্চিম দিকে দেখো এই যে এটা হচ্ছে সিন্ধু নদী, এই যে এটা হচ্ছে সিন্ধু নদী, ঠিক আছে, এটা হচ্ছে সিন্ধু নদী। তো এই সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল হরপ্পা। সিন্ধু নদীর তীরে এই দেখো এই জায়গাটা হচ্ছে হরপ্পা, আর এটা হচ্ছে মহেঞ্জোদারো। তাহলে দেখো ভারতবর্ষে পশ্চিম দিকেই কিন্তু রয়েছে, ভারতবর্ষের পশ্চিম দিকেই রয়েছে, যেদিকটা এখন পাকিস্তান আছে সেই দিকটাই রয়েছে। তাহলে ভারতের পশ্চিমে সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল হরপ্পা মহেঞ্জোদারো, হরপ্পা সভ্যতা এবং মহেঞ্জোদারো সভ্যতা, ঠিক আছে। তাহলে সিন্ধু নদীর ভারতের পশ্চিম দিকে সিন্ধু নদীকে কেন্দ্র করে এটা গড়ে উঠেছিল, সেই জন্য এই সভ্যতাকে বলা হয় সিন্ধু সভ্যতা। যেহেতু এটা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল, সিন্ধু নদীর তীরে দেখো সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে হরপ্পার মহেঞ্জোদারো, তাই এটাকে বলা হচ্ছে সিন্ধু সভ্যতা। সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল বলে একে বলা হচ্ছে কি সভ্যতা? সিন্ধু সভ্যতা। দেখতে পাচ্ছ সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে, বোঝা গেল? তো প্রাচীনকালের বেশিরভাগ সভ্যতাই দেখো নদীর তীরেই গড়ে উঠতো। কেন গড়ে উঠতো? দেখো একটা নদীর তীরে থাকলে চাষবাস করার জন্য যে জল সেটা সহজেই পাওয়া যাবে, চাষবাসের জন্য জল পাওয়া যাবে। পলি মাটি, নদীর তীরের উর্বর পলি মাটি চাষের জন্য ভালো, তো সেটাও একটা ভালো কারণ। 3 নম্বর হচ্ছে যাতায়াত ব্যবস্থা, জলপথে নদীতে যাতায়াত করা যাবে সহজেই, নৌকার মাধ্যমে বা অন্য কোনো যানবাহনের মাধ্যমে সহজেই যাতায়াত করা যাবে। পানীয় জলের সুবিধা, তো ব্যবসা বাণিজ্যের সুবিধা, জলপথে ব্যবসা বাণিজ্য করা যাবে। তো এইসব সুবিধা থাকার জন্য প্রাচীনকালে বেশিরভাগ সভ্যতা গড়ে উঠেছিল নদীর তীরে, বোঝা গেছে? তো সেই কারণে সিন্ধু এই হরপ্পা আর মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল, তাই একে বলা হচ্ছে সিন্ধু সভ্যতা, বোঝা গেল? ওকে, ওকে,
এবার হরপ্পা সভ্যতার কতগুলো কেন্দ্র, হরপ্পার সঙ্গে আরো কি কি সেই সময় আর কি কি আশেপাশে আর কি কি অঞ্চল আর কি কি নগর গড়ে উঠেছিল। তো দেখো গুরুত্বপূর্ণ কিছু আমরা দেখবো এখানে। একটা হরপ্পা মহেঞ্জোদারোর কথা তো আমরা পড়লাম, আর কি কি রয়েছে দেখো, এখানে হরপ্পা, এখানে মহেঞ্জোদারো, তারপরে দেখো এই আশেপাশেই দেখো রয়েছে আরো কিছু 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 উন্নত বা সেই সময়ের কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল, যেমন দেখো কালীবঙ্গান একটা গুরুত্বপূর্ণ অঞ্চল, তারপর হচ্ছে লোথাল একটা গুরুত্বপূর্ণ অঞ্চল, চান হুদারও একটা গুরুত্বপূর্ণ অঞ্চল, কোট দিজি একটা গুরুত্বপূর্ণ অঞ্চল। তো এই সমস্ত অঞ্চলগুলো প্রাচীন ভারতীয় উপমহাদেশে গুরুত্বপূর্ণ অঞ্চল। দেখো হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান, কোট দিজি, চান হুদারো, লোথাল, এই জায়গাগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা। দেখো প্রত্যেকটা দেখো কোনো না কোনো নদীর তীরে কিন্তু গড়ে উঠেছে, দেখতে পাচ্ছ সব বিভিন্ন নদীর তীরে গড়ে উঠেছে। ওকে, তাহলে এইগুলো হচ্ছে প্রাচীন ভারতের হরপ্পার সমসাময়িক কিছু গুরুত্বপূর্ণ নগর। ওকে, এবার বলছে হরপ্পা সভ্যতা প্রায় ইতিহাস যুগের সভ্যতা, কি এটা দেখি। দেখো হরপ্পা সভ্যতা প্রায় ইতিহাস যুগের সভ্যতা। আচ্ছা, আমরা দেখলাম সভ্যতা হতে গেলে একটা শর্ত হচ্ছে লিপির ব্যবহার জানতে হবে, লিপির ব্যবহার জানতে হবে। তো হরপ্পায় লিপির ব্যবহার পাওয়া গেছে, হরপ্পায় হরপ্পার লিপি পাওয়া গেছে, কিন্তু সেই লিপি আজ পর্যন্ত উদ্ধার করা যায়নি, মানে কি লেখা আছে সেটা পড়ে বোঝা যায়নি। হরপ্পার লিপি পাওয়া গেছে কিন্তু সেই লিপি আজ পর্যন্ত উদ্ধার করা বা পড়া সম্ভব হয়নি। তো বিভিন্ন প্রত্নবস্তুর উপর ভিত্তি করে, প্রত্নবস্তু মানে মাটির নিচে থেকে খুঁড়ে পাওয়া বিভিন্ন জিনিসপত্রের উপর ভিত্তি করেই হরপ্পার ইতিহাস জানতে হয়। সেই জন্য এই হরপ্পাকে বলা হয় প্রায় ইতিহাস যুগের সভ্যতা। তাহলে কি হলো, হরপ্পায় লিপি পাওয়া গেছে কিন্তু তা পড়া সম্ভব হয়নি। তা পড়া সম্ভব হয়নি। তাহলে কিসের উপর ভিত্তি করে ইতিহাস জানতে হয়? বিভিন্ন বিভিন্ন প্রত্নবস্তুর উপর, প্রত্নবস্তু মানে কি, মাটি খুঁড়ে যে জিনিস পাওয়া যায়, মাটি খুঁড়ে পাওয়া জিনিস, তাহলে এইগুলো হচ্ছে প্রত্নবস্তু। তাহলে লিপি পাওয়া গেছে, তা পড়া, কিন্তু সেই লিপি পড়া সম্ভব হয়নি। বিভিন্ন প্রত্নবস্তু যেমন মাটি খুঁড়ে পাওয়া জিনিস, প্রত্নবস্তুর উপর ভিত্তি করে ইতিহাস জানতে হয়। তো এই জন্য বলা হয় হরপ্পাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা। তাহলে হরপ্পার লিপি পাওয়া গেছে কিন্তু সেই লিপি উদ্ধার করা যায়নি, অনেক সেই লিপি এখনো পড়া যায়নি। তোমাদের মধ্যে অনেকের হাতে লেখা আছে সেরকম হরপ্পা লিপির মতো, যেগুলো এখনো পড়া যায় না, স্যারদের পড়তে গেলে একদম মানে কঠিন অবস্থা হয়ে যায়, সেই রকম আর কি। তো সেগুলো পড়া সম্ভব হয়নি। বিভিন্ন প্রত্নবস্তু মানে মাটি খুঁড়ে যেগুলো পাওয়া যায় তার উপর ভিত্তি করে ইতিহাস জানতে হয়, তাই একে বলা হয় প্রায় ইতিহাস যুগের সভ্যতা। বোঝা গেছে? ওকে, পরবর্তী বলছে হরপ্পা সভ্যতা তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা। তো হরপ্পায় তামা আর ব্রোঞ্জ এই দুটো ধাতুর ব্যবহার হতো, তামা আর ব্রোঞ্জ। তো ব্রোঞ্জ তৈরি হয় তামার টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়। তাহলে এই হরপ্পায় তামা আর ব্রোঞ্জ এই দুটো ধাতুর ব্যবহার হতো। তো এই জন্য একে বলা হচ্ছে তামা এবং ব্রোঞ্জ যুগের সভ্যতা। বোঝা গেছে? তামা এবং ব্রোঞ্জ যুগের সভ্যতা। ওকে, পরবর্তী দেখি। আচ্ছা, এবার আমরা জানবো হরপ্পার নগর পরিকল্পনা। হরপ্পার নগর কেমন ছিল, কেমন সেই নগর, আমরা একটু আগেই বলছিলাম যে উন্নত নগর ছিল, কেমন ছিল সেই নগর। দেখো প্রথম নগরায়ণ, প্রথম কথা হচ্ছে ভারতীয় উপমহাদেশে প্রথম নগর গড়ে উঠেছিল হরপ্পায়। ভারতীয় উপমহাদেশে প্রথম নগর গড়ে উঠেছিল
খ্রিস্টপূর্ব 3000 অব্দে এই হরপ্পায়, তাই একে বলা হচ্ছে প্রথম নগরায়ণ, প্রথম নগর গড়ে উঠেছিল। তাহলে ভারতীয় উপমহাদেশের প্রথম নগর গড়ে উঠেছিল। তাহলে ভারতীয় উপমহাদেশের প্রথম নগর গড়ে উঠেছিল হরপ্পায়, তো সেই জন্য একে বলা হয় প্রথম নগরায়ণ, প্রথম নগরায়ণ। বোঝা গেল? ওকে। ওকে, এবার বলছে হরপ্পার বাড়িঘর। দেখো খুব সুন্দর সুন্দর ছবি তোমাদের জন্য নিয়ে এসেছি, একদম এআই থেকে জেনারেট করে সব ছবিগুলো বানানো হয়েছে, তোমাদের বুঝতে আশা করছি সুবিধা হবে। তো হরপ্পার বাড়িঘর দেখো, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ হরপ্পার বাড়িঘর। তো দেখো হরপ্পার বাড়িঘরগুলো দুটো এলাকায় ভাগ ছিল। এক হচ্ছে উঁচু এলাকা, দেখো এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ, এই অঞ্চলটা দেখো উঁচু এলাকার মধ্যে ছিল, দেখতে পাচ্ছ? তো এই যে উঁচু এলাকাটা ছিল, এই উঁচু এলাকাটাকে বলা হতো সিটাডেল। এটা উঁচু এলাকা, উঁচু একটা ঢিবির মতো অংশ, উঁচু ঢিবির মতো অংশ যেটা আয়তকার, উঁচু একটা আয়তকার ঢিবির মতো অংশ, যেখানে যে বাড়িগুলো থাকতো সেই উঁচু এলাকাটাকে বলা হতো সিটাডেল। তাহলে এই উঁচু এলাকাটাকে বলা হচ্ছে সিটাডেল। উঁচু এলাকা, উঁচু এলাকা যাকে বলা হচ্ছে সিটাডেল, যাকে বলা হচ্ছে সিটাডেল। উঁচু এলাকা যাকে বলা হচ্ছে সিটাডেল। তো এই সিটাডেলের মধ্যে যে বাড়িগুলো ছিল সেগুলো সাধারণত একটু উঁচু পদস্থ ব্যক্তি, একটু ধনী ব্যক্তি বা কোনো শাসকদের বাড়ি এখানে থাকতো, মানে যারা একটু ধনী অবস্থাপন্ন বা একটু ক্ষমতাবান ব্যক্তি তারা এই উঁচু এলাকায় থাকতো। স্বাভাবিক যেমন হয় এখনো যারা ধনী থাকে তাদের বাড়ি বড় হয়, তো সেরকম আর কি, ভালো জায়গায় বাড়ি হয়। ঠিক তেমনি হরপ্পাতেও উঁচু এলাকায়, যেটাকে সিটাডেল বলা হতো, যেখানে সচরাচর ধনী ব্যক্তি, যারা একটু ক্ষমতাবান ব্যক্তি তারা থাকতো। আর যেটা নিচু এলাকা, বেশিরভাগ বাড়ি নিচু এলাকাতেই দেখো আছে, সেগুলো নর্মাল সাধারণ বাড়ি, তো সাধারণ মানুষ সেখানে থাকতো। বোঝা গেছে? আর বাড়িগুলো তৈরি হতো ইট দিয়ে তৈরি হতো, ইট পোড়ানো হতো, সেই ইট দিয়ে বাড়িগুলো তৈরি করা হতো। আর ইটের গাঁথ দিয়ে করা হতো মাটি দিয়ে, কাদা মাটি দিয়ে, অথবা চুন সুরকি এই সমস্ত দিয়ে। ঠিক আছে? তখন কিন্তু সিমেন্ট ছিল না, যে ইট সিমেন্ট দিয়ে যেমন এখন গাঁথা হয় সেরকম কিন্তু ছিল না, মাটি দিয়ে বা চুন বা এই ধরনের জিনিস দিয়ে বাড়ির ইটগুলোকে গাঁথা হতো। তো যথেষ্ট ভালো ছিল ব্যবস্থাটা। তো তারপর হরপ্পার রাস্তাঘাট এবং পয়ঃ প্রণালী। পয়ঃ প্রণালী মানে হচ্ছে বলতে পারো নর্দমা বা ড্রেন, নর্দমা বা ড্রেন, পয়ঃ প্রণালী। তো হরপ্পা সভ্যতার রাস্তাঘাটটা খুব বেশ ভালো ছিল, ইটের তৈরি রাস্তাঘাট ছিল। তো আর রাস্তার দুই ধারে ড্রেন বা পয়ঃ প্রণালী বা নর্দমা ছিল। তো এই ড্রেনের সঙ্গে যে বাড়ির যে ড্রেন, ছোট ছোট বাড়ির যে ড্রেন, সেইগুলো এসে এই আসল নর্দমার সঙ্গে প্রত্যেকটা এসে কিন্তু এই বাড়ির যে নর্দমা সেগুলো এই নর্দমার সঙ্গে এসে মিশত। এবং নর্দমাগুলো কিন্তু দেখো ঢাকা, দেখো প্রত্যেকটা নর্দমা ঢাকা আছে, এটা কিন্তু খুবই একটা ভালো একটা দিক। এখন দেখো আমাদের এখানেও কিন্তু সমস্ত নর্দমা ঢাকা থাকে না, খোলা থাকে, সেখানে বিভিন্ন রোগ জীবাণু সেখান থেকে ছড়ায়, দুর্গন্ধ ছড়ায়, কিন্তু তারা দেখো এতটাই সচেতন ছিল, নর্দমাগুলো কিন্তু দেখো ঢাকা রয়েছে। এবং বিভিন্ন বাড়ির নর্দমাগুলো এসে, ছোট নর্দমাগুলো এসে মেন আসল নর্দমার সঙ্গে মিশেছে, এবং নর্দমাগুলো ঢাকা রয়েছে রাস্তার দুধারে, যাতে বিভিন্ন দুর্গন্ধ বা রোগ জীবাণু না ছড়ায়। তাহলে এর থেকে দেখো বোঝা যাচ্ছে যে হরপ্পার মানুষরা কিন্তু যথেষ্ট স্বাস্থ্য সচেতন ছিল তারা স্বাস্থ্য সম্পর্কে। এর থেকে বোঝা যায় যে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, নর্দমা ঢাকা, এগুলো থেকে। হরপ্পার মানুষরা কিন্তু বাড়ির সঙ্গে তাদের শৌচাগার থাকতো, প্রত্যেকটা বাড়ির সঙ্গে শৌচাগার থাকতো, অর্থাৎ টয়লেট থাকতো, যেখানে সেখানে তারা টয়লেট করতো না। তো এটাও কিন্তু একটা ভালো স্বাস্থ্য সচেতনতার দিক। ঠিক আছে? তাহলে হরপ্পার মানুষরা মেন কথা তাহলে কি স্বাস্থ্য সচেতন ছিল, এটা আমরা বুঝতে পারছি, তাই তো? ওকে। আর এই সিটাডেলটা তোমরা কিন্তু মনে রাখবে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে? সিটাডেল। তো সিটাডেল তাহলে কি হলো, হরপ্পার নগরে কিছু একটি উঁচু এলাকা পাওয়া গিয়েছে যাকে সিটাডেল বলা হয়, যেটা ছিল একটা উঁচু ঢিবির মতো অংশ, উঁচু ঢিবির মতো একটা আয়তকার অংশ,
যেখানে যে বাড়িগুলো গড়ে উঠতো সেগুলো সাধারণত কোনো ধনী ব্যক্তিদের বা কোনো ক্ষমতাবান ব্যক্তিদের বাড়ি থাকতো। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে সিটাডেল। ওকে, তাহলে আর রাস্তাঘাট প্রণালী বুঝতে পারলে। ওকে, এবার হচ্ছে হরপ্পার একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে স্নানাগার। হরপ্পায় একটা স্নানাগার পাওয়া গেছে। দেখো, স্নানাগার মানে বলতে পারো সুইমিং পুল, এখনকার দিনের সেই সুইমিং পুল পাওয়া গেছে। এটা পাওয়া গেছে মহেঞ্জোদারোতে, হরপ্পার মধ্যে মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। মহেঞ্জোদারোতে পাওয়া গেছে, মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। তো এই স্নানাগারটার বিশেষত্ব কি? দেখো, এই স্নানাগারটা লম্বায় হচ্ছে 180 ফুট, 180 ফুট। চওড়াই হচ্ছে 108 ফুট, চওড়ায় হচ্ছে 108 ফিট। আর চারিদিকে 8 ফুট উঁচু, 8 ফিট উঁচু, 8 ফিট উঁচু 8 ফিট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে। তার মাঝে রয়েছে এই জলাশয়, তার মাঝে রয়েছে এই জলাশয়, ঠিক আছে? তার মাঝে রয়েছে এই জলাশয়। তাহলে 108 ফিট, 80 ফিট লম্বা, 108 ফিট চওড়া আর 8 ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে, তার মাঝে রয়েছে এই জলাশয়। এই জলাশয়টায় কিন্তু বিশেষ বৈশিষ্ট্য আছে। এই জলাশয়টায় বাইরে থেকে নোংরা জল ঢোকার কোনো আটকানোর ব্যবস্থা ছিল, অতিরিক্ত জল বাইরে বের করে দেওয়ার ব্যবস্থা ছিল। তাহলে এইসব ব্যবস্থা ছিল, নোংরা জল ঢোকার বন্ধ করার ব্যবস্থা ছিল, বাইরে থেকে কোনো নোংরা জল ঢুকতো না, অতিরিক্ত জল এখানে বাইরে বের করে দেওয়া যেত এবং জল পরিষ্কার করার ব্যবস্থা ছিল। তাহলে এই ছিল উন্নত একটা স্নানাগার। এখানে বিভিন্ন মানুষরা স্নান করার জন্য বিভিন্ন ধর্মীয় কাজে এখানে এটা ব্যবহার করতো। বোঝা গেছে এই স্নানাগারটা? ওকে, এবার হচ্ছে হরপ্পার শৌচাগার। হরপ্পায় একটা শৌচাগার পাওয়া গেছে। শৌচাগার অর্থাৎ শস্য মজুদ রাখার জায়গা, এটাও কিন্তু যথেষ্ট দেখো উন্নত এই শৌচাগারটা। তো দেখো, শৌচাগারটা একটা বড় একটা জায়গা, সেখানে শৌচাগারটা শস্য রাখার জন্য কিছু তাক ছিল, মূলত 12টা তাকে দুটি সারিতে ভাগ করা, মোট 12টা তাক ছিল। দুটি সারিতে ভাগ করা, মোট 12টা তাক ছিল। দেখো 2 4 6, এদিকে 2 4 6, দুটো সারিতে ভাগ করা, মোট 12টি তাক ছিল এবং সেখানে বিভিন্ন রকমের শস্য রাখা হতো। এবং সেই শৌচাগারটায় শস্য ভালো রাখার জন্য হাওয়া চলাচলের বিভিন্ন ঘুলগুলি ছিল। দেখো এই দেখো, এগুলোতে হাওয়া চলাচল করতো, হাওয়া চলাচলের বিভিন্ন ঘুলগুলি ছিল। ঘুলগুলি মানে হাওয়া চলাচলের বড় বড় জানলার মতো ছিল। আর শস্য ঝাড়াই বাছাইয়ের ব্যবস্থা ছিল। দেখো, শস্য ঝাড়াই বাছাইয়ের ব্যবস্থা ছিল, এই দেখো শস্য ঝাড়াই বাছাইয়ের ব্যবস্থা ছিল এখানে। তাহলে এই ছিল উন্নত শৌচাগার, যেখানে এই হরপ্পা নগরে শস্য মজুদ রাখা হতো, শস্য মজুদ রাখা হতো। বোঝা গেল? তো সারা বছরের জন্য শস্য এখানে মজুদ রাখা হতো। তাহলে এই হচ্ছে হরপ্পার স্নানাগার আর শৌচাগার। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, শৌচাগার বা স্নানাগার থেকে টিকা দিয়ে দেয়, তো তোমাদের এই সম্পর্কে লিখতে হবে সেখানে। ওকে, পরবর্তী দেখো, হরপ্পার মানুষের পোশাক পরিচ্ছদ এবং অলংকার। পোশাক পরিচ্ছদ দেখো, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা ছবি তোমাদের জন্য তৈরি করেছি। তো দেখো পোশাক, দেখো তারা প্রধানত সুতির পোশাক পরতো, সুতির পোশাক। তো মেয়েরা শাড়ি জাতীয় পোশাক পরতো, পুরুষেরা ধুতি এবং তার উপরে চাদর জাতীয় কিছু জড়িয়ে নিত। আর বিভিন্ন রকমের অলংকার কিন্তু তারা পরতো। অলংকারের মধ্যে সোনা, রূপো বা বিভিন্ন রকম পাথরের অলংকার তারা পরতো। তো এই সমস্ত অলংকার তারা পরতো। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে তাদের পোশাক পরিচ্ছদ। বুঝতে পারলে? ওকে, তারপর হরপ্পার ব্যবসা বাণিজ্য। হরপ্পার কিন্তু ব্যবসা বাণিজ্য খুব উন্নত ছিল, ভালো ছিল ব্যবসা বাণিজ্য। হরপ্পার সঙ্গে বেশ কিছু হরপ্পার ভেতরের বাণিজ্য তো হতোই, পাশাপাশি হরপ্পার সঙ্গে আশেপাশের বিভিন্ন অঞ্চলের কিন্তু ব্যবসা হতো। তো দেখো, এবং জলপথ এবং স্থলপথ দুটোতেই ব্যবসা হতো। জলপথে জাহাজে করে ব্যবসা হতো এবং স্থলপথে ব্যবসা হতো। তো দেখো, জলপথে হরপ্পার ব্যবসা হতো মেসোপটেমিয়ার সঙ্গে, মেসোপটেমিয়ার সঙ্গে ব্যবসা হতো। হরপ্পায় জলপথে মেসোপটেমিয়ার সঙ্গে ব্যবসা হতো। তো মেসোপটেমিয়ার সঙ্গে ব্যবসা হতো। এই যে পারস্য উপসাগর, দেখো এটা হচ্ছে পারস্য উপসাগর। এটা এই পারস্য উপসাগর দিয়ে এই
মেসোপটেমিয়ায় ব্যবসা হতো। পারস্য উপসাগর দিয়ে মেসোপটেমিয়ায় ব্যবসা হতো, পারস্য উপসাগর দিয়ে মেসোপটেমিয়ায় ব্যবসা হতো। আর স্থলপথে ব্যবসা হতো দেখো এই সমস্ত জায়গাগুলো, পশ্চিম এশিয়ার এই জায়গাগুলো দেখো, স্থলপথে এই পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে ব্যবসা হতো, পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে ব্যবসা হতো। তো তাহলে মেসোপটেমিয়া আর স্থলপথে পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে, যেমন আফগানিস্তান, তারপর হচ্ছে তুর্কমেনিস্তান, এই জায়গাগুলো হচ্ছে পশ্চিম এশিয়ার দেশ, এগুলো স্থলপথে ব্যবসা হতো। তো কি ব্যবসা হতো? মূলত এই স্থলপথ থেকে হরপ্পায় যেগুলো কিছু কিছু আমদানি হতো এবং কিছু কিছু হরপ্পা থেকে বিভিন্ন জায়গায় রপ্তানি করা হতো। কি কি আমদানি করা হতো আগে দেখো, কি কি আনা হতো। আনা হতো দেখো সোনা, গোল্ড, সোনা আনা হতো, রূপো আনা হতো, টিন আনা হতো, সোনা, রূপো, টিন। তারপরে দেখো এই দেখো একটা নীল রঙের যে দেখতে পাচ্ছ পাথর, এটাকে বলা হচ্ছে ল্যাপিস লাজুলি। ল্যাপিস লাজুলি এটা মূলত আফগানিস্তান বা এই সমস্ত দেশগুলো থেকে আনা হতো, ল্যাপিস লাজুলি। তো এটা খুব উন্নত একটা ভালো একটা পাথর, যার সাহায্যে বিভিন্ন রকমের ওই যে দেখো বিভিন্ন রকম অলংকার ইত্যাদি তৈরি করা হতো ল্যাপিস লাজুলি দিয়ে। তো এইটা ওই স্থলপথের মাধ্যমে আসতো হরপ্পায়। তারপরে তামা, এগুলো সব হরপ্পায় আমদানি করা হতো, অন্যান্য দেশ অন্যান্য জায়গা থেকে আমদানি করা হতো। আর হরপ্পা থেকে কি কি পাঠানো হতো? হরপ্পা থেকে গম, তারপরে জব, বার্লি, এই সমস্ত পাঠানো হতো। কটনের বিভিন্ন জিনিসপত্র, মানে সুতির বিভিন্ন জিনিসপত্র পাঠানো হতো। তারপরে তামার তৈরি বিভিন্ন জিনিসপত্র, পুঁতি, হরপ্পায় পুঁতির জিনিসপত্র খুব বিখ্যাত ছিল। এই যে পুঁতির পুঁতির বিভিন্ন জিনিসপত্র তৈরি হতো। বিভিন্ন রকমের পাত্র বিভিন্ন দেশে পাঠানো হতো, মাটির বা বিভিন্ন পাত্র বিভিন্ন জায়গায় পাঠানো হতো। তাহলে এই হচ্ছে আমদানি আর রপ্তানি। আমদানি তাহলে কি করতো? মূলত বিভিন্ন রকমের ধাতু, সোনা, রূপো, তামা, টিন, এগুলো আনা হতো, ল্যাপিস লাজুলি পাথর, এগুলো আনা হতো। আর রপ্তানি কি করা হতো? গম, বার্লি, তারপরে জব, আর বিভিন্ন রকমের সুতির বিভিন্ন রকমের জিনিসপত্র, পোশাক, সুতির বিভিন্ন জিনিসপত্র, পুঁতির বিভিন্ন জিনিসপত্র এবং পাত্র, মাটির পাত্র বা অন্যান্য পাত্র পাঠানো হতো বিদেশে। বোঝা গেল? তাই এইভাবে হরপ্পার ব্যবসা বাণিজ্য কিন্তু চলতো, এবং জলপথ এবং স্থলপথ দুটো পথেই ব্যবসা বাণিজ্য চলতো। তাহলে হরপ্পার জলপথে ব্যবসা বাণিজ্য কোথায় হতো? মেসোপটেমিয়ার সঙ্গে। জলপথে ব্যবসা বাণিজ্য কোথায় হতো? মেসোপটেমিয়ার সঙ্গে। বোঝা গেছে? ওকে। ওকে, এবার হচ্ছে হরপ্পার কারিগরি শিল্প। কারিগরি শিল্প, হরপ্পার কারিগরি শিল্পও কিন্তু খুব উন্নত ছিল। তো দেখো হরপ্পার কারিগরি শিল্প কি ছিল দেখো। হরপ্পার কারিগরি শিল্পের মধ্যে বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করা হতো। মূলত মাটির জিনিসপত্র তৈরি করা হতো, মাটির বিভিন্ন জিনিস দিয়ে শুরু করি, মাটির বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হতো। এবার সেই পাত্রগুলোকে পোড়ানো হতো, চুল্লিতে পোড়ানো হতো যাতে শক্ত হয়। তারপর সেগুলোকে লাল রঙের পালিশ করা হতো, আর তার উপর কালো রং দিয়ে বিভিন্ন রকমের নকশা আঁকা হতো। তাহলে প্রথমে তৈরি করা হতো, পোড়ানো হতো, লাল রঙের নকশা করা হতো, লাল রঙের পালিশ করা হতো এবং কালো রং দিয়ে নকশা করা হতো। একে বলা হচ্ছে লাল কালো মাটির পাত্র। লাল কালো মাটির পাত্র। তাহলে এই লাল কালো মাটির পাত্র হরপ্পায় খুব বিখ্যাত ছিল। হরপ্পায় বিভিন্ন ধাতুর জিনিসও তৈরি হতো, বিভিন্ন রকমের ধাতুর বিভিন্ন জিনিসপত্র তৈরি হতো। যেমন দেখো বিভিন্ন রকমের দেখতে পাচ্ছ তোমরা, হাতিয়ার তৈরি হতো, বিভিন্ন রকমের পাত্র তৈরি হতো। এগুলো দেখো ব্রোঞ্জের তৈরি একটা নারী মূর্তি পাওয়া গেছে, যেটাকে বলা হতো ড্যান্সিং গার্ল। তো সেটা পাওয়া গেছে, ব্রোঞ্জ ধাতুর তৈরি, এটা পাওয়া গেছে। বিভিন্ন মাটির তৈরি বিভিন্ন রকমের মূর্তি পাওয়া গেছে, মাটির বিভিন্ন মূর্তি পাওয়া গেছে, পোড়া মাটির বিভিন্ন মূর্তি পাওয়া গেছে। বিভিন্ন রকমের পাথরের বিভিন্ন জিনিসপত্র তৈরি, শাঁখের বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন পাথরের বা পুঁতির বিভিন্ন জিনিসপত্র পাওয়া গেছে। আর পাওয়া গেছে দাঁড়িপাল্লা, এই সময় দাঁড়িপাল্লা পাওয়া গেছে, এবং বাটখারাও পাওয়া গেছে। তাহলে এর থেকে বোঝা যায় যে হরপ্পার দাঁড়িপাল্লা বা বাটখারার ব্যবহার ছিল। তো এগুলো পাওয়া গেছে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া গেছে, সিলমোহর। আমরা আগেই মেহেরগড়েও পড়েছি সিলমোহর, তো এখানেও সিলমোহর পাওয়া গেছে। তো এইগুলো হচ্ছে হরপ্পার কারিগরি শিল্প, যেটা কিন্তু বেশ উন্নত। তার মধ্যে লাল কালো মাটির পাত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে লাল কালো মাটির পাত্রটা তোমরা ভালো করে দেখে নেবে যে হরপ্পায় মাটির পাত্রগুলোকে তৈরি করার পর সেগুলোকে পোড়ানো হতো, পোড়ানোর পর লাল রঙের পালিশ করা হতো এবং কালো রং দিয়ে নকশা করা হতো। সেগুলো কি বলা হতো? লাল কালো মাটির পাত্র। বোঝা গেছে? ওকে।
ওকে, এবার আসবো হরপ্পার ধর্ম। হরপ্পায় কি কি ধর্ম বা কি কি দেবদেবীর পুজো হতো। তো দেখো হরপ্পায় বিভিন্ন রকমের দেবদেবীর পুজো হতো এবং পশু এবং গাছপালার পুজো হতো। প্রথম কথা, হরপ্পায় দেখো নারী মূর্তি পাওয়া গেছে। তো তার থেকে বোঝা যায় হরপ্পায় মাতৃ পুজো হতো। হরপ্পায় মাতৃ পুজো হতো, নারী মূর্তি পাওয়া গেছে, তার থেকে বোঝা যাচ্ছে মাতৃ পুজো হতো। হরপ্পায় একটা যোগী মূর্তি পাওয়া গেছে। দেখো যোগী মূর্তি পাওয়া গেছে, যার চারিদিকে বিভিন্ন রকমের পশুদের কিন্তু দেখা যাচ্ছে, বন্য প্রাণীদের দেখা যাচ্ছে। এটাকে অনেকে মনে করেন যে এটা হচ্ছে আদি যোগী বা শিব মনে করেন, কিন্তু এটা কতটা ঠিক সে নিয়ে সন্দেহ রয়েছে। তো একটা যোগী মূর্তি পাওয়া গেছে। আর হরপ্পায় ষাঁড়ের পুজো হতো, ষাঁড়ের পুজো হতো। আর হরপ্পায় অশ্বত্থ অশ্বত্থ গাছের পুজো হতো, অশ্বত্থ গাছের পুজো হতো। তাহলে এই সমস্ত জিনিসের পুজো হতো। তাহলে নারী মূর্তির পুজো হতো, অর্থাৎ মাতৃ পুজো হতো, একটা যোগী মূর্তি পাওয়া গেছে, ষাঁড়ের পুজো হতো, আর অশ্বত্থ গাছের পুজো হতো। বোঝা গেছে? ওকে। আচ্ছা, এবার হরপ্পার সমাধি, মারা যাওয়ার পর কিভাবে সৎকার করা হতো। দেখো হরপ্পার মৃতদেহগুলোকে উত্তর দিকে মুখ মাথা করে শুইয়ে দেওয়া হতো, উত্তর দিকে। দেখো উত্তর দিকে, ওপরের দিকে একটা উত্তর দিক, উত্তর দিকে মাথা করে শুইয়ে দেওয়া হতো। এবং তাদের সঙ্গে বিভিন্ন রকমের পাত্র, তাদের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন রকমের অলংকার ইত্যাদি দেওয়া হতো। তো এইভাবে হরপ্পার মানুষদেরকে সমাধি দেওয়া হতো। দেখতে পাচ্ছ পাত্র, বিভিন্ন রকমের অলংকার, এগুলো কিন্তু দেওয়া হতো। বোঝা গেছে? তাহলে এইভাবে হরপ্পার সমাধি দেওয়া হতো। ওকে, এবার আসবো হরপ্পার লিপি। সভ্যতার জন্য একটা লিপি একটা গুরুত্বপূর্ণ জিনিস, লিপির ব্যবহার থাকতে হবে, আমরা সভ্যতায় দেখেছি। তো দেখো হরপ্পার লিপি পাওয়া গেছে, এই ধরনের লিপি। তো দেখো হরপ্পা লিপিগুলো হচ্ছে, প্রথম হচ্ছে চিত্রলিপি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে চিত্রলিপি। চিত্রলিপি অর্থাৎ ছবির মাধ্যমে লিপি। হরপ্পা লিপিগুলো সমস্ত লেখা হতো ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে লিখতো। আমরা লিখি বাঁ দিক থেকে ডান দিকে, ওরা লিখতো ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে লিখতো। ঠিক আছে, ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। আর হরপ্পা লিপি এখনো পর্যন্ত পড়া সম্ভব হয়নি। তাহলে হরপ্পা লিপি এখনো পর্যন্ত পড়া সম্ভব হয়নি। তাহলে হরপ্পা লিপি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো, চিত্রলিপি ছিল ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো, এখনো পর্যন্ত পড়া সম্ভব হয়নি। ঠিক আছে, এগুলো হচ্ছে হরপ্পা লিপি। তো হরপ্পা লিপি বিভিন্ন সিলমোহর, বিভিন্ন রকম মূর্তি, এইসবের মধ্যে বিভিন্ন পাত্র, এইসবের গায়ে এই হরপ্পার লিপি দেখা গেছে। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, এবার হরপ্পা সভ্যতার শেষ পর্যায়, শেষ পর্যায়। তো দেখো হরপ্পা সভ্যতা ধীরে ধীরে ধ্বংস হয়। আমরা দেখলাম খ্রিস্টপূর্ব 3000 অব্দ থেকে 1500 অব্দ পর্যন্ত ছিল। কিভাবে ধ্বংস হয় দেখো। প্রথম কথা হচ্ছে এই সিন্ধু নদীতে প্রায় বন্যা দেখা দিয়েছিল, প্রায় বন্যা দেখা দিয়েছিল। বন্যার ফলে এখানকার খুব ক্ষতি হয়েছিল, বিশেষ করে মহেঞ্জোদারো যে কেন্দ্রটা ছিল সেখানে খুব ক্ষতি হয়েছিল। এটা একটা কারণ। তাহলে বন্যা। 2 নম্বর হচ্ছে বৃষ্টির অভাব। দেখো বৃষ্টির অবশ্য শুকিয়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে বৃষ্টির অভাবের ফলে ফসল উৎপাদন ঠিক মতো হতো না। আর একটা কারণ বৃষ্টির অভাবে এখানে যে ইট পোড়ানো হতো, ইট পোড়ানোর জন্য প্রচুর পরিমাণে গাছ কাটা হতো। গাছ কাটার ফলেও কিন্তু বৃষ্টি কম হতো। তাহলে সেই গাছ কাটার কারণে বৃষ্টি কম হওয়ার জন্য কিন্তু এটা একটা এই ধ্বংসের একটা কারণ। আর 3 নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্যে ভাটা। এই যে মেসোপটেমিয়ার সঙ্গে বা অন্যান্য অঞ্চলের সঙ্গে যে ব্যবসা বাণিজ্য হতো খ্রিস্টপূর্ব 1500 অব্দের দিকে, এই ব্যবসা বাণিজ্যে ভাটা পড়ে, ব্যবসা বাণিজ্যটা ধীরে ধীরে অবনতি হয়, খারাপ হয়। তো সেই ভাটা পড়ার জন্য এই সভ্যতাটা কিন্তু ধীরে ধীরে ধ্বংস হয়। তাহলে এই কারণগুলোর জন্য এই সভ্যতাটা ধীরে ধীরে ধ্বংসের পথে গিয়েছিল, ধ্বংসের দিকে গিয়েছিল। বন্যা দেখা দিয়েছিল সিন্ধু নদীতে একাধিকবার, বৃষ্টির অভাব দেখা দিয়েছিল। বৃষ্টির অভাবের একটা মূল কারণ হচ্ছে ইট তৈরির জন্য গাছ কাটা, তো সেটা একটা কারণ। আর ব্যবসা বাণিজ্যে ভাটা। তো এই সমস্ত কারণের জন্য এই সভ্যতাটা ধীরে ধীরে ধ্বংসের পথে গিয়েছিল। ওকে, তাহলে এই হলো পুরো চ্যাপ্টারের বিষয়বস্তু। আমরা এই চ্যাপ্টারের মেহেরগড় সভ্যতা, হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা সম্পর্কে আলোচনা করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টগুলো আমাদের অনেক মোটিভেট করে।
আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং একটু উপকার হয় তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর সেই সঙ্গে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না, কারণ শেয়ার করলে ज्ञान बढ़े। और इसके साथ प्यार भी शेयर करते रहिए। थैंक यू सो मच।